হরে কৃষ্ণ। তো আমরা প্রভুপাদ প্রভুপাদের জীবনী সম্পর্কে আমরা আলোচনা সূচনা গত ক্লাসে আলোচনা করেছি শিল প্রভুপাদের আমেরিকা আগমন বিশ্বব্যাপী প্রচার 1965 খ্রিস্টাব্দে। তিনি আমেরিকা পৌঁছেছিলেন 1965 খ্রিস্টাব্দে। শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন 1965 সালে। পরবর্তীকালে তিনি শিল প্রভুপাদ নামে পরিচিত হন। তারপর তিনি গ্রন্থ কিছু প্রকাশ করেছিলেন। আমেরিকা যাত্রার পূর্বে 3টি বই লিখেছিলেন, কিন্তু পরবর্তী 12 বছরে তিনি 60টিরও অধিক গ্রন্থ রচনা করেন। দীক্ষাদানে কি অবদান রয়েছে? ভারত ত্যাগের আগে তিনি একজনকে দীক্ষা দিয়েছিলেন। তারপর পরে 12 বছরে 4000-এরও বেশি মানুষকে দীক্ষাদান করেন। 1960 থেকে 70 দশকে তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ অর্থাৎ ইস্কন প্রতিষ্ঠা করেন। পৃথিবীর বিভিন্ন দেশে 100টিরও বেশি মন্দির প্রতিষ্ঠা করেন। তো মহান বৈষ্ণব প্রচারক হওয়া এবং বিশ্বব্যাপী প্রচারের প্রস্তুতি ছিল তার জীবনের প্রথম 59 বছরের প্রস্তুতি। তিনি প্রথম 59 বছরেও তিনি অনেক প্রচারের চেষ্টা করেছেন, তাই নয়, চেষ্টা করেনি তাই তা নয়, চেষ্টা করেছেন, কিন্তু তারপরে সেটি খুব বড় মাত্রায় প্রকাশিত হলো 69 বছর বয়সের পরে। তিনি যখন আমেরিকাতে প্রচারের জন্য বিদেশে পাশ্চাত্য জগতে গেলেন। তো তার জন্ম বংশ পরিচয় এটি তো একটি প্রথম স্টার্টিংটা এটি শুরু হয়েছিল এইভাবে। তারপর জন্ম বংশ পরিচয় হিসেবে আমরা শুনেছিলাম কি তার জন্ম হয়েছিল 1996 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর তার মায়ের বাড়িতে, তো তার মামা বাড়িতে। তারপর তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল তার নিজস্ব বাড়িতে, যা ছিল কোথায়? কলকাতার উল্টাডাঙ্গা জংশনে মল্লিক পরিবারের একটি বাড়িতে 3 তলায় তিনি সেখানে ভাড়ায় থাকতেন, তাদের পরিবার। সেখানে তারা পরবর্তীকালে চলে গিয়েছিল। তারপর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে বলা হয়েছিল, তার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্ম নিয়ে একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল। কুষ্টি বলা হয় আমাদের। তো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে 70 বছর বয়সে তিনি সমুদ্র পাড়ি দিবেন। পাড়ি দিয়ে একজন বিশ্ববিখ্যাত ধর্মপ্রচারক হবেন আর 108টি মন্দির প্রতিষ্ঠা করবেন। তো তখন সমস্ত জনগণের মধ্যে একটি হইচই পড়ে গিয়েছিল, আর যা কিনা আজকে আমরা বাস্তবায়িত হতে দেখতে পাচ্ছি। তারপর আমরা পরিবার ও পরিবেশ সম্বন্ধে কিছু আলোচনা শুনেছিলাম। উত্তর কলকাতার একটি বৈষ্ণব সংস্কৃতিতে তিনি বড় হয়েছিলেন একটি বৈষ্ণব সংস্কৃতির মধ্যে। আর মল্লিক পরিবারের মন্দিরে নিয়মিত দর্শন আর রাধা গোবিন্দের সেবা পরিবেশে বেড়ে উঠেছিলেন তিনি। তো একটি আধ্যাত্মিক ভক্তিমূলক পরিবেশে তিনি বেড়ে উঠেছিলেন। পিতার কি প্রভাব ছিল তার উপর? তার পিতা গৌরমোহন দে ছিলেন একজন শুদ্ধ বৈষ্ণব, নিরামিষভোজী, নিয়মিত শাস্ত্র পাঠ করতেন, জপ করতেন, আর আরতি করতেন, আর ভক্তদেরকে সেবা দিতেন। যেই আসতো বাড়িতে তাদেরকে সেবা দিতেন। আর এবং তিনি তার এটি মনের মধ্যে তার একটি ইচ্ছা ছিল তার পুত্র রাধা রানীর ভক্ত হবেন, একজন কৃষ্ণ ভক্ত হবে। তারপর ছোটবেলা থেকেই তিনি কীর্তন, মৃদঙ্গ শিক্ষা ও সাধুদের আশীর্বাদ লাভে উৎসাহ দেওয়া হয়েছিল তাকে। আর মায়ের স্নেহ কীভাবে ছিল? তার মা ছিল রজনী দেবী, ছিলেন ধার্মিক, স্নেহশীল ও ভগবত সেবায় উৎসর্গীকৃত। তিনি বিভিন্ন ব্রত নিতেন ও রক্ষণশীলতা দ্বারা অভয়চরণকে সুরক্ষিত রাখতেন। বিভিন্ন ব্রত নিতেন, তার মধ্যে একটা শুনেছিলাম খুব ইন্টারেস্টিং। তিনি বাঁ হাতে খাচ্ছিলেন যতক্ষণ না তার ছেলে অর্থাৎ অভয় তাকে এটি বলছে যে তুমি বাঁ হাতে কেন খাদ্য খাচ্ছ, অর্থাৎ যতক্ষণ না তার এই ভুলটি ধরিয়ে দিচ্ছে ততক্ষণ তিনি এই বাঁ হাতেই তিনি খাবেন বলে এটিও তিনি ব্রত নিয়েছিলেন। এই সমস্ত ব্রত কেন নিয়েছিলেন? তার ছেলের রক্ষার জন্য, যাতে অভয় সুরক্ষিত থাকে, ঠিক যেন মাতা যশোদার মতো। তো নেক্সট আমরা শুনেছিলাম শৈশবে কৃষ্ণ ভক্তি। ছোট থেকেই তিনি কৃষ্ণ, রাধা গোবিন্দ মন্দির সেবা
ও বৈষ্ণব সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে কৃষ্ণ ভাবনামৃত হৃদয়ে তিনি ধারণ করেছেন। তো আজকে আমরা এই শৈশবের আরও কিছু লীলাবিলাস আমরা শ্রবণ করব। শুরু করা যাক। প্রতি বৎসর কলকাতায় যখন জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব হতো, তা দেখে অভয়চরণ গভীরভাবে অভিভূত হতেন। কলকাতার সবচাইতে বড় রথযাত্রা ছিল মল্লিকদের রথযাত্রা। তাতে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রাকে নিয়ে ৩টি রথ বের হতো। রাধা গোবিন্দ মন্দির থেকে এই রথযাত্রা শুরু হতো এবং হ্যারিসন রোড দিয়ে কিছুটা গিয়ে তারপর আবার ফিরে আসতো। সেদিন মন্দির কর্তৃপক্ষ জনসাধারণকে প্রচুর পরিমাণে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করতেন। সারা ভারতের সব কয়টি বড় বড় শহরে রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হতো, কিন্তু কলকাতার ৩০০ মাইল দক্ষিণে উড়িষ্যার জগন্নাথপুরীর রথযাত্রা, সেটিই হচ্ছে আদি রথযাত্রা এবং সেখানে তিনি সেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। শ্রীকৃষ্ণের এক অপ্রাকৃত লীলাকে কেন্দ্র করে গত শত শত বছর ধরে জগন্নাথপুরীতে ৩টি ৪৫ ফুট উঁচু রথে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রাকে নিয়ে হাজার হাজার মানুষ ২ মাইল দীর্ঘ পথ অতিক্রম করে রথকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যায়। অভয়চরণ শুনেছিলেন ৪০০ বছর আগে কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীর রথযাত্রা মহোৎসবে তার পার্শ্বদের নিয়ে কীর্তন করে নৃত্য করতেন। তিনি মাঝে মাঝে রেলওয়ে টাইম টেবিল দেখতেন অথবা লোককে জিজ্ঞাসা করতেন, বৃন্দাবন এবং পুরী যাওয়ার ভাড়া কত? তিনি ভাবতেন যে এই টাকা জোগাড় করে তিনি সেখানে যাবেন। তো মাত্র ৫ বছরের বয়সে তিনি এই সমস্ত চিন্তাধারা করতেন, যা আজকালের যারা স্বাভাবিক ছেলেমেয়েরা, তারা কিন্তু কেবলমাত্র নিজের আ খেলনা গাড়ি নিয়েই ব্যস্ত থাকে। আর সেখানে অভয়চরণ দে অর্থাৎ ভবিষ্যতের শিল প্রভুপাদ, তিনি সবসময় কৃষ্ণ ভক্তিতে লেগে থাকতেন। তারই একটি লীলা এখানে প্রস্তুত করা হচ্ছে, যে তিনি কিভাবে আ ভগবান কৃষ্ণের ভক্তিতে লেগে থাকতেন। শ্রীমদ্ ভাগবতেম এই বিষয়ে একটি বলা রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রমুখ পার্ষদ রয়েছেন। যাই হোক, নাম আসছে না। তিনিও এইরকম ছোটবেলা থেকেই উদ্ধবজি, উদ্ধব আপনারা শুনেছেন হয়তো। উদ্ধব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের খুবই অন্তরঙ্গ পার্ষদ, যাকে কিনা গোপীদের কাছে তিনি পাঠিয়েছিলেন। গোপীদের দুঃখ শোক হরণ করার জন্য, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য। উদ্ধব সন্দেশ বলে একটি অনেকটি বড় চ্যাপ্টার রয়েছে, অধ্যায় রয়েছে। তো সেই উদ্ধবজি, তিনি যখন ছোট ছিলেন, তিনি সবসময় ভগবান কৃষ্ণের সেবাতে যুক্ত থাকতেন। ছোট থেকেই তিনি ভগবানের প্রতি তার রতি ছিল। ছোট থেকেই কখনোই তিনি ছোট্ট বালক্রীড়া, যারা ছোট্ট শিশুরা যে বালক্রীড়া করে, অর্থাৎ তারা যে খেলা করে, তিনি খেলার ছলেই কৃষ্ণের সেবা করতেন। সবসময় নিরন্তর কৃষ্ণের সেবায় লেগে থাকতেন। তো এখানেও ঠিক দেখা যাচ্ছে তেমনি শিল প্রভুপাদ ছোট থেকেই তার কৃষ্ণের প্রতি অগাঢ় প্রেম তার রয়েছে। তিনি যে একজন নিত্যসিদ্ধ পার্ষদ, তার এটি প্রমাণ। তিনি যে একজন নিত্যসিদ্ধ পার্ষদ, যা কিনা তাকে পাঠানো হয়েছে ভগবত ধাম থেকে। অনেকে এটি মনে করতে পারে যে শ্রীল প্রভুপাদ তিনি একজন গৃহস্থ ছিলেন, তারপরে তিনি একজন ভক্ত হলেন। না, তা নয়। তিনি অলরেডি নিত্যসিদ্ধ পার্ষদ।
হয়তো তার কিছু লীলা দেখে এরকম মনে হতে পারে আমাদের যে তিনি একজন সাধারণ মানুষ, কিন্তু তা নয়। আচার্য মাম বিজিনভান, আচার্যকে মানে যে আচার্যকে আমার স্বরূপ বলে মনে করো। শিলা প্রভুপাদ হচ্ছেন একজন আচার্য। এই জগতে তথাকথিত কেবল নামের প্রথমে আচার্য লাগিয়ে নিলেই আচার্য হওয়া যায় না। আচার্য ভগবানের প্রতিনিধি। আচরণ দ্বারা তারা কৃষ্ণ ভক্তি প্রচার করে। তো এখানে খুবই সুন্দর একটি বিষয় দেখানো হচ্ছে, তিনি ছোট থেকে মাত্র 5 বছর বয়সে তিনি এই বিষয়ে চিন্তা করতেন, কিভাবে তিনি বৃন্দাবন যাবেন, কিভাবে পুরী যাবেন, আর কিভাবে তিনি এই সমস্ত ধামে যাত্রা করবেন, তার জন্য ভাড়া কত লাগবে সে বিষয়ে চিন্তা করছে। এত এত মাত্র 5 বছর বয়স, এখানে বয়স উল্লেখ করা নেই। প্রভুপাদ লীলামৃতে পড়েছি, সেখানে বয়স উল্লেখ রয়েছে মাত্র 5 বছর বয়স। সেখানে বলা হয়েছে যে এই নয় যে তিনি ঘুরতে যাবে বলেন যাচ্ছেন। অনেকের রয়েছে না যে হ্যাঁ, হয়তো চিন্তা করছে ছোট্ট ছেলে হয়তো বেড়াতে যাবে, ঘোরাঘুরি করার ইচ্ছা রয়েছে হয়। কিন্তু তা নয়। তিনি কৃষ্ণের প্রতি তার অগাঢ় প্রেম, অগাঢ় আ ভক্তির জন্য তিনি সেই ভক্তির বশে তিনি এই যাওয়ার চেষ্টা করছিলেন। সাধু সঙ্গের জন্য মূলত তিনি যাওয়ার চেষ্টা করছিলেন। ভগবানের দর্শন করবেন, ভগবানের সাথে ভগবানের ভক্তদের সঙ্গ করবেন। সেই জন্য তিনি যাওয়ার জন্য ইচ্ছুক ছিলেন। তো অভয়চরণ চাইতেন যে তিনি রথ তৈরি করে রথযাত্রা মহোৎসব অনুষ্ঠান করবেন। দেখুন, মাত্র 5 বছরের বয়সে তিনি এমন ইচ্ছে করলেন যে আমারও একটি রথ হওয়া উচিত। তো তিনি রথযাত্রা মহোৎসব অনুষ্ঠান করবেন বলে তার পিতাকে বললেন। সেই জন্য তিনি পিতার সাহায্য প্রার্থনা করেছিলেন। গৌরমোহন তাকে 3 ফুট উঁচু একটি ব্যবহৃত রথ এনে দেন। একজন অন্যজনের কাছ থেকে একটি রথ, তিনি 3 ফুট রথ ছেলের কাছে এনে দিলেন। পিতা পুত্র মিলিতভাবে 16টি কাঠের থাম তাতে জুড়ে দেন। তার উপরে একটি চাঁদুয়া লাগিয়ে দেন। সেটি দেখতে তখন প্রায় জগন্নাথপুরীর রথের মতোই হয়েছিল। অভয় তার খেলার সাথীকে তাকে সাহায্য করতে অনুপ্রাণিত করেছিলেন, বিশেষ করে তার বোন ভবতারিণীকে। এবং স্বাভাবিকভাবেই তিনি ছিলেন তার বন্ধুদের নেতা। সেখানে একটি রিপ্রেজেন্টেটিভ ফটো দেখতে পাচ্ছেন। ছোট্ট অভয় সহিত আরও ছোট্ট ছোট্ট ছেলেরা আর তার বোন ভবতারিণী, তারা রথযাত্রা মহোৎসবের জন্য ছোট্ট রথ বের করছে। সুন্দর। তো অভয়ের একজন বোন রয়েছে, তার তার বোন হচ্ছে ভবতারিণী। এই ভবতারিণী ছিল প্রভুপাদের খুবই প্রিয় একজন, আম তার বোন। আর একদম ছিল প্রভুপাদের মতোই দেখতে। এখানে ফটো রাখা হয়নি যদিও। ছিল প্রভুপাদ যখন অপ্রকট হয়ে যান, তারপর ১ মাস তিনি মায়াপুরে লোটাস বিল্ডিংয়ে ছিলেন। তিনি অনুগ্রহ করেছিলেন যে আমাকে এখানে থাকতে দেওয়া হোক। তারপর তিনি এখানে ছিলেন। তারপর ১ মাস পরে তিনিও অপ্রকট হয়ে যান। মানে তিনিও শিল প্রভুপাদের কাছে চলে যান। এবং স্বাভাবিকভাবেই তিনি ছিলেন তার বন্ধুদের নেতা। তার আবেদনে প্রতিবেশী তার আবেদনে প্রতিবেশিনী মহিলারা রথযাত্রা মহোৎসবে প্রসাদ বিতরণের জন্য নানা রকম উপাদেয় সমস্ত খাদ্য প্রস্তুত করতে সম্মত হয়েছিল, প্রধানত কচুরি। শিল প্রভুপাদের খুবই পছন্দের একটি খাবার হচ্ছে কচুরি। তিনি কচুরি খেতে খুব পছন্দ করতেন, খুব ভালোবাসেন। লীলামৃতে বলা হয়েছে, প্রভুপাদ লীলামৃতে বলা রয়েছে। হুম, তিনি রাস্তায় যেখানে কচুরি বিক্রি হতো তিনি সেখানে গিয়ে কচুরি নিয়ে আসতেন, বা উম কচুরিকে তিনি পকেটে ভরতেন। পকেট ভর্তি হয়ে গেলে তখন হাতে করে নিতেন। তো খুবই কচুরি পছন্দ করতেন। এইজন্য তার নামও হয়েছিল কচুরিমুখী। তার নাম দিয়েছিলেন কচুরিমুখী। যেহেতু তিনি কচুরি খুব ভালোবাসতেন, তার নাম রাখা হয়েছিল কচুরিমুখী।
তো এই কচুরি তৈরি করা হয়েছিল। তার মা তৈরি করেছিল আর অন্যান্য প্রতিবেশীরাও তৈরি করেছিলেন। আর সবাইকে প্রসাদ রূপে এটি বিতরণ করা হয়েছিল। তো এই বিষয়ে যখন এত সুন্দর একটা পুরো অনুষ্ঠানের মতো হচ্ছে, এবার যারা প্রতিবেশীরা আর প্রতিবেশী অর্থাৎ আ গৌরমোহনদের কিছু বন্ধুরা তারা বলল যে, "আমাদেরকে কেন ডাকা হলো না? আমাদেরকে কেন আপনি বাদ দিয়ে দিলেন?" তখন গৌরমোহন বলল, "এটি তো বাচ্চাদের খেলা মাত্র।" এতটাই জাঁকজমকভাবে হচ্ছে আ তা তখন অন্যান্যরা যারা দেখছে তারাও বলছে, "এটি এটি তো আপনি অনুষ্ঠান করছেন আমাদের ডাকলেন না?" তখন গৌরমোহন দে বললেন যে, "এটা তো বাচ্চাদের খেলা।" তো দেখুন প্রভুপাদের যে অগাঢ় শ্রদ্ধা, অগাঢ় ভক্তি, ভালোবাসা তার যে কতটা আম নিখুঁতভাবে সেবা করার ইচ্ছা এটি বোঝা যাচ্ছে। কতটা নিখুঁতভাবে তিনি করতে চান। তিনি প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি সেবা, কৃষ্ণের সেবা খুব নিখুঁতভাবে করতে চান। এটি হচ্ছে শিক্ষণীয় বিষয় আমার। Attention means love. Attention means love. আমরা কোনো জিনিসটাকে attention খুব মনোযোগ সহকারে করছি মানে সেটা করতে আমরা ভালোবাসি। পুরীর রথযাত্রার মতো অভয়চরণের রথযাত্রার অনুষ্ঠানও ৮ দিন ধরে অনুষ্ঠিত হয়েছিল। তার পরিবারের সদস্যরা এবং প্রতিবেশী ছেলেমেয়েরা সকলে এই শোভাযাত্রায় যোগ দিয়েছিল। রথের দড়ি ধরে টেনেছিল, করতাল ও মৃদঙ্গ বাজিয়েছিল এবং সংকীর্তন হয়েছিল। অভয়ের বয়স যখন ৬ বছর, তখন তিনি তার পিতার কাছে পূজা করার জন্য ভগবানের শ্রীবিগ্রহ চেয়েছিলেন। ছোটবেলা থেকেই তিনি তার পিতাকে বাড়িতে পূজা করতে দেখেছিলেন আর নিয়মিতভাবে রাধা গোবিন্দের মন্দিরে পূজা দর্শন করেছিলেন। তখন তার মনে হতো, কবে আমি এইভাবে রাধা কৃষ্ণের পূজা করতে সক্ষম হব। তার অনুরোধে তার পিতা ছোট রাধা কৃষ্ণের যুগল মূর্তি তাকে কিনে দেন এবং তখন থেকে তিনি রাধা কৃষ্ণের পূজা করতে শুরু করেন। তিনি যা খেতেন সবার আগে তা রাধা কৃষ্ণকে নিবেদন করতেন এবং তার পিতা ও রাধা গোবিন্দ মন্দিরের পূজারীর অনুকরণে ধূপ, দীপ সহকারে সেই শ্রীবিগ্রহের আরতি করতেন এবং রাত্রিবেলা তাদের শয়ন করাতেন। ৬০-এর দশকের শেষ দিকে শ্রীল প্রভুপাদ যখন আমেরিকার বিভিন্ন নগরীতে রথযাত্রা মহোৎসবের প্রচলন করেন এবং তার ইস্কনের মন্দিরগুলিতে যখন রাধা কৃষ্ণ বিগ্রহের প্রতিষ্ঠা করেন, তখন তিনি বলেছিলেন যে এই সমস্ত কিছুই তার পিতার কাছ থেকে শিখেছিলেন। কেবল পারমার্থিক চেতনা সমৃদ্ধ সাহিত্যের মুদ্রণ ও তা বিতরণের মতো প্রয়োজনীয় কাজ, যা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি তিনি একান্তভাবে তার গুরু মহারাজ, যার সাথে তার যুবক বয়সে সাক্ষাৎ হয়েছিল, তার কাছ থেকেই শিখেছিলেন। অর্থাৎ অর্চা বিগ্রহের সেবা তিনি তার পিতার কাছ থেকে শিখেছিলেন আর গ্রন্থ বিতরণ, গ্রন্থ মুদ্রণ এই সমস্ত কিছু প্রচার কার্যের বিষয়ে তিনি তার গুরু মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে যুবক বয়সে। অভয়চরণের কলেজে পড়বার সময়ে তার পিতা পরিচিত এক বণিক পরিবারের কন্যা রাধারানী দত্তের সঙ্গে তার বিবাহের আয়োজন করেন। তার বয়স ছিল তখন ২১ বছর, 21। বিবাহের পর বেশ কয়েক বৎসর অভয় তার বাড়িতেই ছিলেন এবং তার স্ত্রীও বাপের বাড়িতেই ছিলেন। তাই পরিবার প্রতিপালনের দায়িত্ব তার ছিল না। প্রথমে তাকে কলেজের পাঠ শেষ করতে হবে। তিনি তখন কলেজে ভর্তি হয়েছিলেন। কলকাতায় ২ টি কলেজ ছিল, স্কটিশ চার্চ কলেজ আর প্রেসিডেন্সি কলেজ। যেহেতু স্কটিশ চার্চ কলেজটি প্রভুপাদের বাড়ি থেকে কাছাকাছি ছিল, তাই তাকে স্কটিশ চার্চ কলেজে ভর্তি করা হয়েছিল। তার পিতা তাকে
স্কটিশ চার্চ কলেজে ভর্তি করেছিলেন। তো এই স্কটিশ চার্চ কলেজে তিনি পড়াশোনা করছিলেন। তারপর ডিগ্রি লাভ করবেন। তারপর ডিগ্রি লাভের ঠিক ১ বছর আগে ঠিক ডিগ্রি লাভ করবেন। তারপর সেই সময়ে তার পিতা একজন বণিক পরিবারের একজন কন্যার সাথে তার বিবাহের আয়োজন করেন। যদিও অভয় অর্থাৎ শিলা প্রভুপাদ বিয়ে করতে অর্থাৎ বিবাহের জন্য প্রস্তুত ছিলেন না। আর তিনি চাইছিলেন অন্য একজনকে বিয়ে করতে। তিনি তিনি অন্য একজনের সাথে বিয়ে করার জন্য ভাবছিলেন। কিন্তু তার পিতা তাকে বলল, তার পিতার কে তিনি বললেন না এই বিষয়ে। তিনি সম্মতি দান করলেন। তার পিতার আম আগ্রহকেই, তার পিতার ইচ্ছাকেই তিনি প্রধান বলে মনে করলেন। আরেকটি বিষয় এখানে বিষয় বলা রয়েছে তা হচ্ছে এই যে, তিনি রাধারানী দত্ত, যিনি কিনা একজন বৈষ্ণব পরিবারেরই বৈষ্ণব পরিবারেরই একজন মহিলা ছিলেন, একজন কন্যা ছিলেন। তিনি তার বিয়ে যখন হয়েছিল তিনি তখন তার বাড়িতেই ছিলেন। কেন? কারণ এটি প্রথা যে বিয়ের আগে মেয়েদেরকে তাদের স্বামীকে কিভাবে সেবা করতে হবে সেই বিষয়ে শিক্ষার বিষয় রয়েছে। সেই বিষয়ের শেখার রয়েছে। সেইজন্য তারা আ এই বিষয়ে শেখার জন্য তাদের বাড়িতেই থাকে। আর যখন আর তার স্বামী যখন তার বাড়িতে আসেন, তখন সে কিছুটা ধীরে, ধীরে সেবা করতে থাকে। এইভাবে সেবা বৃত্তি যখন বাড়তে থাকে, তখন একে অপরের প্রতি প্রেম, ভালোবাসা সেটি অটোমেটিক জাগৃত হয়ে যায়। এইভাবে একে অপরের প্রতি তারা প্রায় অভিন্ন হয়ে যায় তারপরে ধীরে, ধীরে। তো এইভাবে আ এইভাবে প্রথা অনুসারে মেয়েদের যে বিবাহ তা আগে করে দেওয়া হতো। যাতে তাদের মনটা এক জায়গায় স্থির থাকে। যাতে তারা শুদ্ধ থাকে। ভগবদ্গীতায় বলা হয়েছে, "স্ত্রীষু বার্ষ্ণেষু" এইভাবে একটি শ্লোক রয়েছে যে, অর্জুন যখন কৃষ্ণকে বলেছিল যে, "আমি যদি এই সমস্ত এই এত সেনাসমূহ রয়েছে, সমস্ত সেনাসমূহদের আমি হত্যা করি, তাহলে এদের যে স্ত্রীরা রয়েছে, মা রয়েছে, এরা সবাই তো বিধবা হয়ে যাবে। তখন কুলস্ত্রিয়া, এই যে কুলস্ত্রিয়া, কুলাঘ্নানাম, তখন এরা সবাই দূষিত হয়ে যাবে।" তো আম এইজন্য আমি যুদ্ধ করতে চাই না। এটি একটি কারণ দেখিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে যুধিষ্ঠির মহারাজ এতটাই সুন্দরভাবে শাসন করেছিলেন, এই সমস্ত পাপের দাগ পর্যন্ত ছিল না রাজ্যে। তো তিনি একটি আ একটি কারণ দর্শিয়েছিলেন যে, যতক্ষণ না স্ত্রী কারোর না কারোর আশ্রয়ে রয়েছে, যতক্ষণ না একজন একজন স্ত্রী কারোর না স্ত্রী মিনস নট ওয়াইফ ইন দ্য সেন্স, so don't take it. স্ত্রী মিনস নারী। তো যতক্ষণ না নারী কোনো তার পিতা, তার স্বামী, তার বড় ছেলে আশ্রয়ে না রয়েছে, ততক্ষণ আম সে সেফ নয়। তাকে সবসময় এই ৩ জনের আশ্রয়ে থাকতে হয়। তো এইজন্যই এই বিবাহের প্রথা, মানে তাড়াতাড়ি যে বাল্যবিবাহের একটা সিস্টেম ছিল আগে, সেটা রয়েছিল। এইজন্য করে দেওয়া হতো। অনেকে এটিকে গোঁড়ামি মনে করতে পারে, সেইজন্য একটু বললাম। যাই হোক, বর্তমানের সময়ে তো আমরা এটি ব্যবহার মানে প্র্যাকটিক্যাল নয়। তো যাই হোক, সেটা বিষয়বস্তু নয়। বিষয়বস্তু এটি হচ্ছে যে আমাদের মনকে একটা জায়গায় স্থির করতে হবে। তো যাই হোক, আমাদের মনকে কৃষ্ণে লাগাতে হবে। কৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হবে। আমি একটা উদাহরণ দিলাম যে তারা ধীরে, ধীরে সেবা করত নিজের স্বামীর। ধীরে, ধীরে সেবা করতে, করতে প্রেম ডেভেলপড হতো। তো এইরকম ঠিক তেমনি আমরা যখন ধীরে, ধীরে কৃষ্ণের সেবা করব, মন যতটুকু পারি ততটুকু করতে, করতে ধীরে, ধীরে কৃষ্ণের প্রতি প্রেম জাগৃত হবে। এই জগতের যে সমস্ত স্বামী অর্থাৎ পুরুষ রয়েছে যাদেরকে স্বামী হয় পরবর্তীকালে, তারা তো কিছু সময়ের জন্য থাকে। ঠিক আছে, কর্তব্য পালনের জন্য তা অবশ্যই করা উচিত। কিন্তু প্রকৃত আমাদের প্রেম, ভালোবাসা কৃষ্ণের প্রতি আমাদের ডেভেলপড করতে হবে।
তাহলে এটি চিরস্থায়ী থাকবে। এটা ইটার্নাল থাকবে। এই জগতের যে সম্বন্ধ তা তো ক্ষণস্থায়ী। তবুও একটা বলা হয় যে লিস্ট কিছুটা সে লিস্ট সে দূষিত তো হবে না। তার মন একটা জায়গায় স্থির থাকলে সে শুদ্ধ তো থাকবে। তো দ্যাট ইজ অলসো ওকে। তো এর উদ্দেশ্য হচ্ছে আমাদের মনকে ভগবৎ সেবায় নিযুক্ত করা। তখনই আমরা প্রকৃতভাবে সুখ লাভ করব, প্রকৃতভাবে আমরা শান্তিতে থাকতে পারব। তো একটু ডিফ্লেক্ট করে বিষয়টাকে একটু ডিফ্লেক্ট করে বললাম। যাই হোক, এবার আমরা বিষয়ে আসি। এই বিষয়গুলো প্রভুপাদ লীলামৃতে একটু রয়েছে, তাই আমি একটু এখানে ডিসকাস করলাম। তাই পরিবার প্রতিপালনের দায়িত্ব তার ছিল না। প্রথমে তাকে কলেজের পাঠ শেষ করতে হবে। স্কটিশ চার্চ কলেজে তার চতুর্থ বর্ষে অভয়চরণ স্নাতক উপাধি গ্রহণে অনীহা অনুভব করেছিলেন। স্বাধীনতা আন্দোলনে তার সহানুভূতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল এবং তিনি বুঝতে পারছিলেন যে ইংরেজি শিক্ষা ব্যবস্থার পরিবর্তে স্বদেশী শিক্ষা ব্যবস্থা ও নিজস্ব সরকার অনেক মঙ্গলজনক। তো তিনি সেই সময় গান্ধীজির আন্দোলন দ্বারা প্রভাবিত হয়েছিলেন। গান্ধীজি অহিংসা অসহযোগ আন্দোলন করেছিলেন আম, প্রথম বিশ্বযুদ্ধের পরে 1917 দশক, 17 কি 18 এরকম, 19 ঠিক সালটা আমি ঠিক মনে করতে পারছি না। যাই হোক, প্রথম বিশ্বযুদ্ধের পর ঠিক গান্ধীজি অহিংসা অসহযোগ আন্দোলন করেছিলেন। সাথে তিনি গীতা ও ভগবদ্গীতাও সাথে রাখতেন। তিনি একরকম তিনি গীতা সঙ্গে রাখতেন। তো প্রভুপাদ ভাবছিলেন যে পরবর্তীকালে হয়তো তিনি ভগবদ্গীতার প্রচার করবেন। এই জন্য তিনি গান্ধীজিকে জয়েন করেছিলেন, গান্ধীজির সাথ দিয়েছিলেন। আর তার গান্ধীজির কিছু মতও তার ভালো লেগেছিল। যেমন যেমন তিনি অহিংসাকে একটু পছন্দ করতেন, মানে অযথা হিংসা করতেন না। আর সাদা জীবন, সরল জীবন, সাদা ধুতি, সাদা জীবন অর্থাৎ সিম্পল লাইফ, হাই থিঙ্কিং। তো সাদা জীবন আধ্যাত্মিক জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাদা জীবন মানে আম যেটুকু প্রয়োজন সেটুকু গ্রহণ করা। অত্যধিক আড়ম্বর না করা। তখন আমরা এই দেহের চেতনায় গ্রসিত হয়ে যাব। আর তখন শোক, মোহ, ভয়, শোক, ল্যামেন্টেশন, মোহ আর ভয়, এই ৩ টি আরো উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে। যত আমরা দেহকে সাজাতে থাকব, যত আমরা দেহের চেতনায় থাকব। এইজন্য সাদা জীবন অর্থাৎ সিম্পল জীবন, সিম্পল লাইফ, যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করলে আমরা আধ্যাত্মিক প্রগতিতে লাভ করতে পারবো। তো এটি খুব ভালো লেগেছিল। এইজন্য তিনি গান্ধীকে সাপোর্ট করেছিলেন। পরবর্তীকালে তিনি যখন লেকচার দিচ্ছিলেন প্রভুপাদ, তিনি বলেছিলেন যে যে তিনি গীতার মূল অর্থকে একরকম ড্র্যাগ করে, একরকম টেনে হিচড়ে অহিংসার বাণী প্রচার করছিলেন। যেটি কিনা ঠিক নয় যদিও। কারণ গীতাতে হিংসা থেকেই শুরু হচ্ছে এই বিষয়টি। তার গীতার বাণী শুরু হচ্ছে হিংসা থেকে। এই হিংসাটি কৃষ্ণের জন্য। কৃষ্ণের সেবায় যে হিংসা করা হয় সেটা ঠিক আছে। সেটা সেটা ভগবৎ সেবা। কিন্তু আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে হিংসা, সেটি কর্মবন্ধন তার রয়েছে। তো যাই হোক, অহিংসাকে তিনি আ ভগবদ্গীতার শ্লোকের দ্বারা প্রমাণ করার চেষ্টা করছিলেন। একরকম ভগবদ্গীতার অন্যরকমই একটি মিনিং রয়েছে, তাকে টেনে হিঁচড়ে একটি অন্য মিনিং দেখানোর চেষ্টা করেছিলেন। একে বলা হয় ইন্টারপ্রিটেশন, জল্পনা কল্পনা, নিজস্ব ব্যাখ্যা দেওয়া। ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে অর্জুনের মোহকে দূর করা, আর তাকে তার মোহ থেকে দূর করে এই শারীরিক চেতনা থেকে উপরে উঠিয়ে, যে তুমি শারীরিক চেতনায় রয়েছো বলে, তুমি নিজেকে দেহ মনে করছো বলেই তো তুমি এই সমস্ত কিছুর দ্বারা মোহিত হয়ে যাচ্ছ। তুমি ভাবছো যে আমি কি করে আমার স্বজনদের মারবো, হত্যার্থ কামান, আমি আমার স্বজন আত্মীয় স্বজনদেরকে কি করে আমি মারবো। আহ, তো তুমি দেহের চেতনার জন্য এই মোহিত হয়ে যাচ্ছ, শোক করছো। তো তারপর ভগবদ্গীতার জ্ঞান শুনে তার শোক নষ্ট হলো। নষ্ট মোহা স্মৃতির লব্ধ্যা, নষ্ট মোহা মানে তার মোহ নষ্ট হলো, স্মৃতি লাভ করলো। তো এটি হচ্ছে ভগবদ্গীতার মূল। কিন্তু তা না করে তিনি একদম টেনে হিচড়ে ভগবদ্গীতার শিক্ষাকে উল্টোভাবে ব্যাখ্যা করেছিলেন, অহিংসার প্রচার করছিলেন। তো
যদিও তিনি এইভাবে পরবর্তীকালে বললেন। তো যাই হোক, তিনি গান্ধীজির কে অনুসরণ করেছিলেন এই সমস্ত কিছু গুণের জন্য, যে পরবর্তীকালে হয়তো গান্ধীজি ঠিকভাবে ভালোভাবে ভগবদ্গীতার প্রচার করবেন। এই সমস্ত উদ্দেশ্য ছিল। স্কটিশ চার্চ কলেজ তার চতুর্থ বর্ষে অভয়চরণ স্নাতক উপাধি গ্রহণে অনীহা অনুভব করেছিলেন। স্বাধীনতা আন্দোলনে তার সহানুভূতি, এই যে সহানুভূতি আছে, আর উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছিল, এবং তিনি বুঝতে পারছিলেন যে ইংরেজি শিক্ষা ব্যবস্থার পরিবর্তে স্বদেশী শিক্ষা ব্যবস্থা ও নিজস্ব সরকার অনেক মঙ্গলজনক। তিনি এটি তখন বুঝতে পারছিলেন। কলেজে অভয়চরণের থেকে এক ক্লাস উঁচুতে ছিলেন অত্যন্ত তেজস্বী এক জাতীয়তাবাদী পুরুষ, সুভাষচন্দ্র বসু। তিনি পরবর্তীকালে ভারতবর্ষকে ইংরেজ শাসকের কবলমুক্ত করার জন্য আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। যখন সুভাষচন্দ্র ভারতের স্বাধীনতা সংগ্রামে ছাত্রদের যোগদান করার জন্য উৎসাহী করে তুলেছিলেন, অভয় তা লক্ষ্য করেছিলেন। তিনি সুভাষচন্দ্রের দৃঢ়তা এবং গভীর আগ্রহ পছন্দ করতেন, কিন্তু রাজনৈতিক কার্যকলাপে তার তেমন উৎসাহ ছিল না। অবশ্য স্বাধীনতা সংগ্রামের ভাবাদর্শ তাকে নাড়া দিয়েছিল। স্বরাজের গোপন আহ্বান যে সমস্ত ছাত্রদের উদ্বুদ্ধ করেছিল, অভয়চরণ ছিলেন তাদের একজন। অভয়চরণ বিশেষভাবে মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তো আহ, নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি একরকম চরমপন্থী কিছু ছিলেন, কিছু একটা, মানে তিনি লড়াই ঝগড়া করে এই সমস্ত কিছু থামানোর চেষ্টা করছিলেন। তো তিনি আজাদ হিন্দ ফৌজ এই সমস্ত গঠন করেছিলেন, যার দ্বারা ভারতের স্বাধীনতার জন্য তিনি সংগ্রাম করেছিলেন। তো তার প্রতি তার অতটা, প্রভুপাদের অতটা আহ, শ্রদ্ধা ছিল না। মানে শ্রদ্ধা মানে কি, তার প্রতি তিনি সুভাষচন্দ্রকে জয়েন করেননি, কারণ তিনি একটু উগ্রবাদী টাইপের ছিলেন, যাই হোক চরমপন্থী ছিলেন। তিনি তার প্রতি অতটা সহানুভূতিশীল ছিলেন না। তিনি গান্ধীজির প্রতি আকৃষ্ট হয়েছিলেন, কারণ সেই সমস্ত কোয়ালিটির জন্য। কি সেগুলো বলেছিলাম একটু আগেই, যে তিনি সরল জীবনযাপন করতেন, ব্রহ্মচর্যের পালন করতেন। তো এই সমস্ত তার যে কোয়ালিটি, এগুলো আধ্যাত্মিক প্রগতির জন্য খুবই খুবই সহযোগী, সহায়ক হয়। তারপর ছাড়াও তিনি সবসময় বগলে করে ভগবদ্গীতা নিয়ে ঘুরতেন। তো পরবর্তীকালে তার এটি হয়তো আশা ছিল যে পরবর্তীকালে হয়তো ভারত স্বাধীন হওয়ার পরে ভগবদ্গীতার প্রচার হবে সঠিকভাবে। হ্যাঁ, এটি প্রপাত বলেছিলেন তার লেকচারে। তিনি সর্বদা সঙ্গে এই দেখুন, তিনি সর্বদা সঙ্গে ভগবদ্গীতা রাখতেন, এবং অন্যান্য গ্রন্থের তুলনায় সেই গ্রন্থটির দ্বারা প্রভাবিত হয়ে তিনি কথা বলতেন। তিনি মাদকদ্রব্য, আমিষ আহার এবং অবৈধ যৌনসঙ্গ বর্জন করে তার ব্যক্তিগত আচরণে খুব সুদৃঢ় ছিলেন। তিনি একজন সাধুর মতো সরল জীবন যাপন করতেন, কিন্তু অভয়চরণের দেখা বহু সাধুদের তুলনায় গান্ধীজির একনিষ্ঠতা ছিল অনেক বেশি। এই জন্যই তিনি গান্ধীজির ভাষণগুলি পড়েছিলেন এবং তার কাজকর্মগুলি অনুসরণ করেছিলেন। তিনি ভেবেছিলেন গান্ধীজি হয়তো কর্মক্ষেত্রে পারমার্থিকতার প্রসার ঘটাতে পারেন। এই যেটি বললাম, পরবর্তীকালে হয়তো ভগবদ্গীতার প্রচার করতে পারেন। গান্ধীজি ভারতীয় ছাত্রদের প্রচলিত শিক্ষা বর্জন করতে আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন বিদেশি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি দাসত্বের মনোবৃত্তি সৃষ্টি করে, যা কিনা সত্যিই। বিদেশিরা, তারা যে এই যে আমরা আজকাল পাশ্চাত্য শিক্ষা পড়ছি, এটা তো বিদেশিরাই এনেছে। আর তাদের উদ্দেশ্য এটা ছিল না যে ভারতীয়রা শিক্ষিত হবে। ভারতীয়রা তাদের বিদেশিদের মনোভাব ছিল যে এই যে ভারতীয় সংস্কৃতি রয়েছে, এটিকে চেঞ্জ করতে হবে। এটিকে চেঞ্জ না করলে এদেরকে দাসত্বের অধীনে আনা যাবে না। এদের মধ্যে যে কমিউনিটি রয়েছে, যে সংগঠন রয়েছে, এদের মধ্যে যে একতা রয়েছে, এটিকে ভাঙতে হলে এদের শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে। তো
এইজন্য এই শিক্ষা ব্যবস্থা তারা পুরোপুরি পরিবর্তন করেছিলেন। আ ইতিহাসে আমরা পড়েছি এই বিষয়ে কিছুটা। তো পুরো শিক্ষা ব্যবস্থাকে তারা এইজন্য পরিবর্তন করেন আ যাতে আর ততটাই তাদের শিক্ষা প্রদান করবেন ভারতীয়দের, যতটা শিক্ষা দিয়ে তারা আমাদেরকে ইউজ করতে পারে, ব্যবহার করতে পারেন, ততটাই শিক্ষা দেবেন। যেমন তারা কোনো উচ্চ পদ দেবেন না আমাদেরকে, সেই সময়ের কথা বলছি। তারা এইরকমই তারা শিক্ষাটা দিয়েছিল যাতে করে তারা কিছুটা তাদের সেবক হিসেবে, দাসত্ব হিসেবে কাজ করতে পারে। যেমন ক্লার্কের কাজ বা রেলের কর্মচারী, এই সমস্ত কিছু তাদের দরকার ছিল। মূলত তাদের প্রয়োজন মেটানোর জন্য তারা এই শিক্ষা ব্যবস্থা চালু করেছিল, নাকি আমাদের ভালোর জন্য। আর এই রেল ব্যবস্থাও তাদের সুবিধার জন্য। কিভাবে? এই যে কলকারখানাগুলো তারা গড়ে তুলেছে, সেখানে তাদের কর্মীর দরকার ছিল, কর্মীর প্রয়োজন ছিল। এইজন্য তারা রেল ব্যবস্থা চালু করেছিল, যাতে করে গ্রামের সাধারণ মানুষদেরকে তারা সেখান থেকে বয়ে নিয়ে যেয়ে তাদের নগরে উগ্র কর্মে নিয়োজিত করতে পারে। ভুলিয়ে ভালিয়ে এইভাবে কি তোমাদেরকে অনেক টাকা দেওয়া হবে, তোমাদের পরিবার অনেক সুখে থাকবে। এইভাবে ভুল বুঝিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হতো। এইজন্য রেল ব্যবস্থা হয়েছে। নাকি এই ভুল একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে, ভারতীয়দের তীর্থযাত্রার জন্য আমরা খুব সুন্দর ব্যবস্থা তৈরি করেছি। কি না? রেল ব্যবস্থা। এখন ভারতীয়রা খুব অনায়াসেই তীর্থযাত্রা করতে পারবে। দেখুন, ভারতীয়দেরকে কিরকম বোকা বানানো হচ্ছে। তীর্থযাত্রা তো শুধু নামে মাত্র। কিন্তু মূল উদ্দেশ্য ছিল তাদের কর্মীর দরকার ছিল। আর এই সমস্ত সাধারণ মানুষ যারা সিম্পল লাইফ জীবনযাপন করছিল, সহজ জীবনযাপন করছিল, কোনো পাপ কার্যে লিপ্ত ছিল না, তাদেরকে সেখান থেকে নিয়ে গিয়ে উগ্র কর্মে, কলকারখানার উগ্র কর্মে নিয়োজিত করা হচ্ছে। এখনও আপনি দেখতে পাচ্ছেন যা কিনা হচ্ছে আজকাল। যেটিকেই প্রত্যেকটি বাড়ি এখন আহ জীবনের পরম উদ্দেশ্য বলে মনে করে সবাই। কলকারখানায় কাজ করা। হ্যাঁ, কি করা যাবে? মানুষের শিক্ষা ব্যবস্থা এমন, মানে এটি এখনো ব্রেন ওয়াশ হয়ে রয়েছে। যেটি মানে সেই যে তখন থেকে বুঝিয়ে দিয়েছে, আর সেটি এখন পরম্পরাগত এবং পরম্পরা প্রাপ্তম। এইভাবে এইভাবে তারা পরম্পরায় এই শিক্ষা লাভ করছে। আর এইভাবেই তারা এগোচ্ছে। তারা মনে করছে এটিই সবথেকে আ বেটার, এটিই ভালো, জীবনের উদ্দেশ্য এটিই হওয়া উচিত। তো এইভাবে মানুষের মধ্যে যে piety মিনস তাদের মধ্যে যে আ কি বলে? শুদ্ধতা তা নষ্ট হচ্ছে। আর তাদেরকে উগ্র কর্মে নিয়োজিত করা হচ্ছে। তাদের মধ্যে আ যে সৎ কর্ম তারা ছিল, আর তারা যে সৎ মানুষ ছিল, সেখান থেকে তাদেরকে পাপ কার্যে লিপ্ত করে তাদের অবনতি করানো হচ্ছে। তাদের নেশা, অবৈধ সঙ্গ, জুয়া খেলা এই সমস্ত কাজে তাদেরকে লিপ্ত করা হচ্ছে। মানুষ তা বুঝছে না। আজকাল মনে করছে মানুষ এগুলোই হচ্ছে তথাকথিত, এই শিক্ষাই গ্রহণ করে বুঝি আমি ভালো মানুষ হতে পারবো। কিন্তু তা নয়। তবুও মানুষকে ব্রিটিশের হাতের পুতুল ছাড়া আর কিছু তৈরি করে না এই দাসত্বের মনোবৃত্তি। তবুও কলেজের একটি ডিগ্রি ছিল জীবনের প্রতিষ্ঠা লাভের পক্ষে খুবই জরুরি। অভয়চরণ সতর্কভাবে সব দিক বিবেচনা করে ১৯২০ সালে কলেজে তার চতুর্থ বর্ষের পাঠ শেষ করে পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু তার প্রাপ্য ডিপ্লোমা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। গান্ধীজির আন্দোলন অনুসারে, স্বদেশী আন্দোলন অনুসারে তিনি এটি প্রত্যাখ্যান করেছিলেন তার ডিপ্লোমা। যে ডিপ্লোমা দিয়ে তিনি অনায়াসেই কোনো না কোনো চাকরি পেয়ে যেতেন, তিনি তা অস্বীকার করলেন। এইভাবে তিনি গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। জালিয়ানওয়ালবাগে এক শান্তিপূর্ণ জনসভায় শত শত নিরস্ত্র ভারতবাসীকে ইংরেজ সৈন্যরা নৃশংসভাবে হত্যা করেছিল। এ বিষয়ে জানেন আপনারা যে পাঞ্জাবের জালিয়ানওয়ালবাগ নামে একটি জায়গায় সেখানে একটি শান্তিপূর্ণ জনসভা হয়েছিল। আর সেই সময় রাওলাট অ্যাক্ট নামে একটি খুবই ভয়ঙ্কর আইন জারি করা হয়েছিল। যে আইনের দ্বারা বলা হয়েছিল যে সাধারণ মানুষকে যেকোনো উপায়ে মানে যেকোনো অজুহাত দিয়ে তাদেরকে জেলে বন্দী করতে পারে। যেকোনো দেশবিরোধী কাজ দেখলেই তারা
তাদেরকে জেলে বন্দি করতে পারে। আর এটি একটি ভয়ানক আইন জারি হয়েছিল। আর তারপর এই জালিয়ানওয়ালবাগের হত্যাকাণ্ড। যেখানে শান্তিপূর্ণ ভাবে জনসভায় সব বসেছিল। শত শত মানুষ একটি সভায় বসেছিল। কিন্তু সেখানে ইংরেজরা কি করল? এই সমস্ত নৃশংস ভারতীয়দের হত্যা করেছে। তো তার প্রতিবাদে গান্ধীজি সম্পূর্ণ অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং ইংরেজদের সবকিছু বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। অভয়চরণ তার ডিগ্রি প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে গান্ধীজির স্বাধীনতা আন্দোলনের সঙ্গে নিজেকে জড়িয়েছিলেন। তার পিতা সেই জন্য অসন্তুষ্ট হলেও তিনি পুত্রের কাজকর্মে তার পিতা সেই জন্য অসন্তুষ্ট হলেও তিনি তার পুত্রের কাজকর্মে বিরক্ত প্রকাশ করেননি। এই নয় যে তার পিতা খুব রেগে গিয়েছিল, তা নয়। তার জন্য অন্য বিকল্প তিনি ভেবে রেখেছিলেন। ভারতীয় রাজনীতির ভবিষ্যতের থেকে তিনি পুত্রের ভবিষ্যৎ বিষয়ে অধিক চিন্তিত ছিলেন। সেই জন্য তিনি তার একজন ঘনিষ্ঠ হিতকাঙ্ক্ষী ডক্টর কার্তিক চন্দ্র বসুর সহায়তা তার জন্য একটি ভালো চাকরির ব্যবস্থা করেন। তো বিষয়টি কী হয়েছে দেখুন, ডক্টর কার্তিক বোস হচ্ছেন অভয়ের পরিবারের একজন বাড়ির ডাক্তার, গৃহ ডাক্তার। ছোট থেকেই তিনি চিকিৎসা করতেন। কে? ডক্টর কার্তিক বোস। একবার অভয়ের খুব টাইফয়েড জ্বর হয়েছিল। যখন তিনি ছোট ছিলেন তখন তার খুব ভীষণ একটি জ্বর হয়েছিল, টাইফয়েড জ্বর। আর সেই সময় এই টাইফয়েডকে তারা বলতো ট্যাট ফ্যাট, উচ্চারণ করতে পারতো না। তো সাধারণ মানুষেরা এই টাইফয়েডকে খুব ভয় পেত, কারণ সেই সময় এর কোনো চিকিৎসা ছিল না। যাদের টাইফয়েড হতো তারা মারা যেত। তো অভয়ের টাইফয়েড হয়েছিল, অর্থাৎ প্রভুপাদের টাইফয়েড হয়েছিল। তখন পিতা মাতা দুজনেই চিন্তায় পড়ে গিয়েছিল। ডাক্তার কার্তিক বসু বলে দিয়েছিল, তখন একটি উপায় তিনি বললেন যে একটি উপায় রয়েছে, একে চিকেন স্যুপ খাওয়াতে হবে, অর্থাৎ মাংসের ঝোল খাওয়াতে হবে, তবেই এ সারবে। তখন গৌরমোহন তো খুবই নারাজ, খুবই রেগে গিয়েছে যে কি করে সম্ভব? আমরা তথাকথিত অনেক দিন ধরে আমরা বৈষ্ণব পরিবারের লোক, আমরা কোনোদিন আমিষ আহার করি না, আমরা নিরামিষ ভগবানের প্রসাদই আমরা গ্রহণ করি। যদি এর মৃত্যু হয় হয়ে যাক, কিন্তু আমরা একে এত বড় অনর্থ হতে দেব না। তারপর অনেক বুঝিয়ে তার মায়ের অনুরোধে তারপর বলল ঠিক আছে। গৌরমোহন কিছুটা সম্মত হলেন। তারপর বললেন আমাদের বাড়িতে সম্ভব নয়। তো ডক্টর কার্তিক বোস বললেন ঠিক আছে, আমি নিজেই রান্না করে আনবো বাড়ি থেকে। ডক্টর কার্তিক চন্দ্র বোস তিনি সেই চিকেন স্যুপটি নিয়ে এলেন। তারপর অভয়ের মুখে তিনি তা দিলেন। চিকেন স্যুপ দেওয়া মাত্রই ছোট্ট অভয় সঙ্গে সঙ্গে বমি করে দিলেন। তারপর কিছুদিনের মধ্যেই ধীরে ধীরে তিনি ঠিক হয়ে গেলেন। রাখে কৃষ্ণ মারে কে। কৃষ্ণ যদি আমাদের রাখতে চায় তাহলে আমরা থেকে যাব। যদি কৃষ্ণ আমাদের মারতে চায় তাহলে আমাদেরকে কেউ আটকাতে পারবে। এই শরীর থেকে এই শরীর ছাড়তেই হবে আমাদের। এটি ছিল প্রভুপাদ বলেছিলেন, তার আলোচনায় প্রভুপাদ লীলামৃতও রয়েছে এ বিষয়ে। এই হচ্ছে ডক্টর কার্তিক বোস, যিনি এই চিকেন স্যুপ খাওয়ানোর জন্য চেষ্টা করেছিলেন। তো এই ডক্টর কার্তিক বোস ছিলেন এদের গৃহের ডাক্তার, গৃহ চিকিৎসক। তো ডক্টর কার্তিক বোস এইবার অভয়কে প্রস্তাব দিয়েছিল যে তুমি আমার ল্যাবরেটরিতে তুমি একজন ম্যানেজার হিসেবে কাজ করবে। তো তিনি তখন অতটা খেয়াল করেননি। তারপর তার পিতাকেও তিনি বললেন। তারপর তার পিতার অনুরোধে তিনি রাজি হয়ে গেলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি এই চাকরি করব। ডক্টর বোস ছিলেন একজন লব্ধ প্রতিষ্ঠ শল্য চিকিৎসক এবং কলকাতার বসু গবেষণাগার বোস ল্যাবরেটরি ছিল তার রাসায়নিক শিল্প প্রতিষ্ঠান। তিনি আনন্দের সঙ্গে অভয়চরণকে এই প্রতিষ্ঠানের বিভাগীয় ম্যানেজার পদে অভিষিক্ত করেন। তো যখন অভয়কে এইভাবে ডাইরেক্ট ম্যানেজার পদে অভিষিক্ত করা হলো, তো আর যে সমস্ত কর্মীরা ছিল যারা 20 বছর 40 বছর কাজ করেছে তারা একটি প্রতিবাদ জারি করলো
কেন এইটুকু বা ছেলেকে মাত্র কয়েকদিনে এসে একে ম্যানেজার কেন করা হলো? তো তখন কার্তিক বোস বললেন, "অভয়চরণ আমার ছেলের মতো। ওকে আমি আমার ছেলের মতো বিশ্বাস করি। তাছাড়া এ ম্যানেজারকে ২০,০০০, ৪০,০০০, ৩০,০০০ এর পর্যন্ত চেকে তাকে সাইন করতে হয়। তো এত টাকার লেনদেন আমি একজন বিশ্বস্ত আমার ছেলের মতো কাউকে দিতে চাই। আর তখন ২০,০০০ মানে এখন অনেক টাকাই। প্রায় ১০ গুণ বা তারও বেশি। তো এত অঙ্কের অর্থ আমি কেবল আমার কেউ একজন বিশ্বস্ত মানুষকেই আমি এই এর দায়িত্ব দিতে পারি।" তো তিনি তাকে ম্যানেজার পদ দিলেন এইজন্য ১ম এই। সারা জীবন ধরেই শিল প্রভুপাদ ১৯২২ সালে তার গুরু মহারাজ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে ১ম সাক্ষাতের কথা স্মরণ করতেন। তো এই বিষয়ে তার গুরু মহারাজের সাক্ষাতের বিষয়ে আলোচনাটা আমরা পরবর্তী এখানেই আজকের বিষয়ে স্থগিত রাখব। পরবর্তী আলোচনা আমরা পরবর্তী হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভু। জয় গৌর। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ।